আজ আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে সোমবার, গত শনিবার এর ভিডিওটা দেওয়ার কথা ছিল, তো বিশেষ কারণবশত দেওয়া হয়নি এটা। তো আজকের দিন মঙ্গলবার, এই ভিডিওটা দেখো। আগামী বুধবার যেমন আমাদের ক্লাস হয় বুধবার আর শনিবার, তো সেই বুধবার আর শনিবার বুধবারে আমরা এই অনুশীলনী থেকে কয়েকটা বিষয় করতে দেবো। আশা করব সবাই করবে, কিন্তু সেই সংখ্যাটা কম খুব। তো সংখ্যাটা বেশি হোক এটাই আশা রাখবো। শুরু করছি আজকের আলোচনা। আর এর পাশাপাশি আগামী বুধবার থেকে শুরু হবে বৃত্তের ক্ষেত্রফল। তো শুরু করছি, কোষে দেখি 17 অনুশীলনী। প্রথমে পাতায় দেখো, প্রথম স্লাইডে আমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো প্রশ্ন নিয়ে একবার আলোচনা করে নিই। প্রথম প্রশ্নে বলা আছে এবিসি ত্রিভুজের বি এবং সি কোণের সমদ্বিখণ্ডক দেওয়া আছে, যারা আই বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। আমি যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা সি বিন্দু। আর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে আই। তো এটা দেওয়া আছে, প্রশ্নেই দেখতে পাচ্ছ তোমরা একের প্রশ্নটা। দেখাতে বলেছে অ্যাঙ্গেল বিআইসি, অর্থাৎ এই কোণটার মান এই বিএসির সঙ্গে সম্পর্কটা কি সেটা দিয়ে একটা প্রমাণ আছে। তাহলে আমি এখানে ফর্মালি শুধু বোঝাচ্ছি বিষয়টা। এবার কীভাবে উপপাদ্য করার সময় যে ফরম্যাটে আমাদের লিখতে হয় সেই ফরম্যাটেই তোমরা লিখবে। দেখো, বিআইটা যদি বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তার মানে এই কোণটার মান যদি এক্স হয়, তাহলে এই কোণটার মান কত বলবো? একইভাবে এক্স বলবো। অনুরূপভাবে সিআইটা যদি সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়, এই কোণটার মান যদি ওয়াই বলি, তাহলে এই কোণটার মান কত হবে? ওয়াই। এবার যদি আমি ত্রিভুজ বিআইসির দিকে তাকাই, যদি ত্রিভুজ বিআইসির দিকে তাকাই, তাহলে দেখব দুটো কোণের মান কত কত? এক্স আর ওয়াই। তার মানে তৃতীয় কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বিআইসি, এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি থেকে অপর দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, মানে এক্স প্লাস ওয়াই, এইটা। কিন্তু আবার যদি ত্রিভুজ এবিসির দিকে তাকাই, তখন আমি দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি হচ্ছে না, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে বি কোণের মান হচ্ছে, গোটা বি কোণটার মান 2x পাচ্ছি, গোটা সি কোণটার মান 2y পাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান কত পাবো? অ্যাঙ্গেল বিএসি সমান হয়ে যাবে কত? 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হলো। তাহলে আমি এই এক্স প্লাস ওয়াই এর মানটা কত পাচ্ছি বার করে নিই এখান থেকে। তাহলে শুধু এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসির মান বাই হচ্ছে 2। এই পুরো মানটাকে, এক্স প্লাস ওয়াই এর এই মানটাকে আমি 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? অ্যাঙ্গেল বিআইসি। অ্যাঙ্গেল বিআইসি সমান বেরিয়ে আসবে 180 ডিগ্রি পুরো মান বসানোর পরে এবং মাইনাস দিয়ে গুণ করলে কি বেরিয়ে আসবে? মাইনাস 90 ডিগ্রি প্লাস বিএসি কোণের মান বাই 2। আসলে কোণ না লিখে এখানে কোণের পাশে এম লেখা ভালো, যেমনটা আগে শেখানো হয়েছিল। তাহলে ফাইনালি দাঁড়ালো কত? 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসির মান বাই 2। তাহলে হয়ে গেল আমাদের প্রথম প্রমাণ। এটাই আমাদের প্রথম প্রমাণ বলা আছে। এবার তোমরা যেভাবে লিখে 4টে পার্টে কি প্রমাণ করতে হবে, কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, অঙ্কন যদি থাকে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার অঙ্কনের সঙ্গে তোমার হচ্ছে পাশাপাশি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণটা। আমরা আসছি এরপরে 2-এরটা। অনুশীলনে ম্যাক্সিমামটাই বলে দেওয়া হবে, 2-1টা যা বাধা আছে সেগুলো তোমাদের নিজে ভেবে করতে হবে। বলছে একটা ত্রিভুজে 3টে মধ্যমার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজটা হচ্ছে সমবাহু। তো অলরেডি দেখো আমরা জেনে এসেছি একটা ত্রিভুজের দুটো মধ্যমা সমান হলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমরা এক্সট্রা মানে প্রয়োগের মধ্যে করে এসেছি। তো সেটা মাথায় রেখে আমি শুরু করছি। যেহেতু আমার প্রমাণ করতে হবে সমবাহু ত্রিভুজ, তো আমি আঁকার সময় একটা সমবাহু ত্রিভুজই এঁকে নিলাম, এবিসি। তো এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এবার এই এবিসি সমবাহু ত্রিভুজে 3টে মধ্যমা দৈর্ঘ্য সমান যদি হয়, তাহলে দেখাতে হবে এটা হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ, মানে 3টে বাহু দৈর্ঘ্য সমান আমাকে প্রমাণ করতে হবে। তো 3টে মধ্যমা আমি এঁকে নিলাম।
যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার এই মধ্যবিন্দুগুলো পয়েন্ট আউট করে নিই। এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। যে কোনো উপপাদ্যের অনুশীলনী শুরু করার আগে যা যা উপপাদ্য ওখান থেকে শিখলাম বা এর আগের অনুশীলনীগুলোতে যা যা শিখেছি, প্রয়োগগুলো যা যা আছে, এগুলো সব মাথায় রেখে তারপর শুরু করবে, তাতে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, দেওয়া আছে কি কি, মধ্যমাগুলো সমান, তার মানে প্রথমেই বলতে পারি সিএফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে বিই, এবং তার সঙ্গে সমান হচ্ছে কি হয়ে যাচ্ছে তোমার এডি। এই তিনটের দৈর্ঘ্য সমান। তাই যদি হয় তাহলে এদের প্রত্যেকের 2/3 যেটা হবে, তার মানে হচ্ছে এজি এডির 2/3 সমান হয়ে যাবে বিজি, সমান হয়ে যাবে কি তোমার সিজি। লিখতেই পারি। শুধু তাই নয়, 1/3 সমান হবে, তার মানে লিখতে পারবো এফ জি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইজি, এবং ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার ডিজি। তাহলে এটা হলে এই দুটো হবেই, সমান হবেই, সেটা আমাদের বলা হয়ে গেল। এটা দেওয়া আছে, প্রদত্ত শর্তের মধ্যে দেওয়া আছে মধ্যমা দুটো সমান। এবার আমরা ধরে নিচ্ছি বিই আর সিএফ এই যে দুটো সমান দৈর্ঘ্যের আছে, যেহেতু এখানে বলা আছে বিই দৈর্ঘ্য যা সিএফ এর দৈর্ঘ্য তাই, তার মানে এখানে এর ফলে কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে বাধ্য আসছে। আমি যদি এই দুটো ত্রিভুজের দিকে তাকাই, এই ত্রিভুজটা যে দুটো স্টার দিচ্ছি অর্থাৎ ত্রিভুজ এ এফ জি এবং ত্রিভুজ ডিসিজি, তাহলে ত্রিভুজ এ এফ জি এবং ত্রিভুজ ডিসিজি, যদি এদেরকে আমি সর্বসম প্রমাণ করতে চাই, পারবো কি একটু ভেবে দেখো। কি করে প্রমাণ করব? 1 নাম্বার সিজির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, লেখা আছে এজি, 1 নাম্বার শর্ত এটা। 2 নাম্বার কি হয়ে যাচ্ছে দেখো, এফজি, 2 নাম্বার হচ্ছে এফজি অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য সমান হচ্ছে তোমার ডিজি, তাহলে এই দুটো সমান হয়ে গেল। আর এই দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে বিপ্রতীক কোণ, তার মানে এটা সমান হতে বাধ্য। তাহলে এস এ এস এই সূত্র মেনে দুটো করে বাহু, অনুরূপ বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান প্রমাণ হয়ে গেল, অর্থাৎ ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি এফ এর সঙ্গে অনুরূপ বাহু কোণটা হয়ে যাচ্ছে ডিসি, আবার এফটা হচ্ছে এসির এবির মধ্যবিন্দু, সরি এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, এফ সমান ডিসি হলে আমি অটোমেটিক্যালি লিখতে পারি এবি সমান হয়ে যাচ্ছে বিসি। এটা আমি আজকে এখান থেকে পেলাম। কিন্তু দেখো, যেহেতু কি বলা আছে দুখানা সমান, মানে বি সমান সিএফ, এই দুটো যেহেতু সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ তো ছিলই। কেন? আমরা প্রয়োগে শিখেছি, তার মানে লিখতে পারি এবি সমান হচ্ছে এসি। আবার আজকে পেলাম কি, এবির সঙ্গে কে সমান হয়ে গেল বিসি, তার মানে এবি সমান বিসি সমান হচ্ছে এসি। প্রমাণ হলো ত্রিভুজটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ যদি মধ্যমা তিনটে দৈর্ঘ্য সমান হয়। আমরা এর পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন আছে 3 আর 4 একসাথে দেওয়া আছে, দেখো কি বলা হয়েছে। বলছে যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার পরিকেন্দ্র যেটা হবে সেটাই অন্তঃকেন্দ্র হবে, সেটাই ভরকেন্দ্র হবে, সেটাই লম্ববিন্দু হবে, যে 4টে বিন্দু আমরা শিখলাম। তো এরা প্রত্যেকে কি হবে, একটাই বিন্দুতে অবস্থিত হবে, আলাদা আলাদা বিন্দু নয়। কার ক্ষেত্রে? শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো যে কোনো বিন্দু আমি একটা ধরে নিচ্ছি, তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম, এবিসি। এই এবিসি ত্রিভুজের 3টে মধ্যমা, তার মানে এই মধ্যবিন্দুগুলো আমি ধরে নিয়েছি, একটা তো আমাকে ধরতে হবে। ডিইএফ যথাক্রমে বিসি বাহু, সিএ বাহু এবং হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এবং এই 3টে মধ্যমা যারা পরস্পরকে কোথায় ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে, এটা বলে দেওয়া আছে। তো এটা আমি পুরোটাই ধরে নিয়েছি। এবার আমি কি করব, দুটো ত্রিভুজ যাচ্ছি, মানে প্রথমে আমি দেখিয়ে নিয়েছি জিটা ভরকেন্দ্র, আমায় তাহলে কি প্রমাণ করতে হবে? জিটাই পরিকেন্দ্র হবে, জিটাই অন্তঃকেন্দ্র হবে, জিটাই লম্ববিন্দু হবে। এটাই আমাকে দেখালে কাজ মিটে গেল। একটা তো যে কোনো শুরু করতে হবে। তো প্রথমে দেখো, প্রথম প্রমাণ করার জন্য আমরা কি করছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি,
এই দুটোকে আমি সর্বসম প্রমাণ করব। এর জন্য তাহলে আমায় কী লিখতে হবে, এরা সর্বসম প্রমাণ করব কে কে এবিডি আর হচ্ছে এডিসি, এরা সর্বসম কী করে প্রমাণ করব দেখা যাক। মাথায় রাখতে হবে সমবাহু ত্রিভুজ হচ্ছে গিভেন ডেটা, প্রদত্ত তথ্যের মধ্যে আছে। তাহলে 1 নাম্বার এতে কী লিখব, প্রথম শর্ত কী হয়ে যাচ্ছে, এডিটা সাধারণ, এডি যদি সাধারণ হয় তার মানে তোমার তারপরে কি হয়ে যাচ্ছে, বিডি সমান হচ্ছে ডিসি, ডিটা মধ্যবিন্দু ধরে নিয়েছি, বিডি সমান হয়ে যাচ্ছে ডিসি, দুটো বাহু সমান হয়ে গেল। আর 3 নাম্বার রয়েছে তোমার আরেকটা শর্ত যেটা পাবো, তিন নাম্বার শর্ত হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজ বলা আছে তার মানে আমি বলতেই পারি এবি সমান কি হয়ে যাবে, এবি সমান হয়ে যাচ্ছে এসি। তার মানে আমার প্রমাণ হয়ে গেল কি ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজ সর্বসম। আমি কম কম লিখে বলছি, বিষয়গুলো শোনো। তাহলে যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, আবার কিন্তু এরা সন্নিহিত। তার মানে অ্যাঙ্গেল বিডিজি এবং অ্যাঙ্গেল সিডিজি এরা প্রত্যেকেই হচ্ছে সমান, আবার সন্নিহিত। তাহলে প্রত্যেকের মান কত করে হতে বাধ্য, ত্রিভুজ দুটো সর্বসম দেখাবার পরে এই কথাটা আমি অনায়াসে বলে দিতে পারি। তার মানে দেখো আমি কি দেখতে পেলাম, ডি বিন্দুটা মধ্যবিন্দু, আবার এডিটা হচ্ছে, তার মানে বলাই যেতে পারে এডিটা হচ্ছে পারপেন্ডিকুলার বিসি। অনুরূপভাবে আমি বাকিদের ক্ষেত্রেও প্রমাণ করতে পারি যে বিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু কি, মধ্যবিন্দুর ওপর লম্ব মানে সিএ, এবং লাস্টে যেটা পড়ে রয়েছে সিএফ সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি। তাহলে তো প্রমাণ হয়ে গেল এই মধ্যমাগুলো মধ্যমা না, এরা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড এবং যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা হলো পরিকেন্দ্র, যেটা পরিকেন্দ্র প্রমাণ হয়ে গেল। তো এটা আমি করতে পারি, এরা মধ্যবিন্দুর ওপর লম্ব। আবার এর পাশাপাশি শুধু মধ্যবিন্দুর ওপরই লম্ব নয়, তো বলছে যেহেতু এই তিনটে লম্ব বিপরীত বাহুগুলোর বিপরীত শীর্ষবিন্দু থেকে আঁকা হয়েছে, তার মানে এডি, বিই এবং সিএফ হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয়। তার মানে জি বিন্দুটাকে আমি কী বলেও ডাকতে পারি, লম্ববিন্দু বলেও ডাকতে পারি, কারণ তিনটে যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বাহুগুলোর ওপর তিনটে অঙ্কিত লম্ব, সে মধ্যবিন্দু হোক আর যেখানেই হোক, এখানে মধ্যবিন্দু, তাহলে লম্ববিন্দুও প্রমাণ হয়ে গেল এইভাবে অনায়াসে। তাহলে পরিকেন্দ্র প্রমাণ করলাম, লম্ববিন্দু প্রমাণ করলাম। এবার আমি চলে আসছি নতুন দুটো ত্রিভুজের ক্ষেত্রে। ছবিটা বাদ গেছে, ছবিটা আমি আরেকবার এঁকে নিচ্ছি, দেখো। তাহলে নতুন দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, যেটুকু করার আগে করে নিই, ডি ই আর হচ্ছে এফ, এটা জি বিন্দু। তাহলে ত্রিভুজ দুটো কী কী দেখো, একটা হচ্ছে বিজিএফ আর একটা হচ্ছে বিডিজি। বিজিএফ মানে হচ্ছে এইটা, আর বিডিজি মানে হচ্ছে এই ত্রিভুজটা। তাহলে এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। প্রমাণ করে হবেটা কি কী কাজে লাগবে দেখা যাক। প্রথমে আছে যেমন আমি আগেবারে প্রমাণ করলাম এই দুটো কোণ 90 ডিগ্রি, একইভাবে এই দুটো কোণকেও 90 ডিগ্রি প্রমাণ করতে পারি। তার মানে ত্রিভুজ বিজিডি এবং ত্রিভুজ বিডিজি আর হচ্ছে বিজিডি আর হচ্ছে ত্রিভুজ বিজিডি না লিখে বিডিজি লেখাটাই ভালো, বিডিজি এবং অন্যদিকে ত্রিভুজ বিজিএফ, এই দুটো কী হচ্ছে দুখানা সমকোণী ত্রিভুজ, কারণ প্রত্যেকেরই একটা করে কোণ সমকোণ। আর অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে সাধারণ, মানে বিজিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে একটা করে কোণ সমান এবং তোমার মাঝখানে বাহুটা হচ্ছে সাধারণ বলে দিয়েছে। আর একটা কী বলা আছে যে তোমার এর ক্ষেত্রে কি প্রমাণ করার কথা বলছে, বিজিটা তো সাধারণ পেয়ে গেছি। আর একটা বিষয় উল্লেখ করার মতো সেটা হলো আগে যে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করেছি সেখান থেকে কি তথ্য পেয়েছি, সেখান থেকে তথ্য পেয়েছি বিজি সমান হচ্ছে সিজি। তাহলে তাই যদি হয় বিজি সমান যদি সিজি হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বিজি সমান যদি সিজি হয়, তার মানে এখানে 2/3 দিয়ে যদি গুণ করে দিই দুটোকেই, তার মানে কি পাবো এখান থেকে, বিজি সমান সিজি মানে অটোমেটিক্যালি বিজি মানে বিই সমান সিএফ হয়ে যাবে, আগে সর্বসমতা অনুযায়ী বললাম। তাহলে এদের 1/3গুলো সমান হবে, মানে 1/3 বিজি সমান হচ্ছে 1/3 সিএফ। তার মানে বলতে পারি কি 1/3 বিজি মানে হয়ে যাচ্ছে এফজি,
ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার কি জিডি বা ডিজি। তাহলে এটা হলো দ্বিতীয় শর্ত, সমকোণ সংলগ্ন একটা করে বাহু সমান। এটা হচ্ছে অতিভুজটা সাধারণ, মানে সমান দৈর্ঘ্যের দুজনের ক্ষেত্রে, এবং ত্রিভুজ দুটো প্রত্যেকটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে অতিভুজ এবং অপর একটা করে সমকোণ সংলগ্ন বাহু সমান হতে হবে। হয়ে গেছে, ত্রিভুজ দুটো সর্বসম। যদি এই ত্রিভুজ দুটো সর্বসম হয়, সঙ্গে সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে বাধ্য, কারণ অনুরূপ কোণ। তাহলে এরা যদি অনুরূপ কোণ হয় তাহলে আমি বলতে পারি কি, এই যে দুটো কোণ এখানে দাগ দাগ দিয়ে দেখানো হচ্ছে, তার মানে কি হয়ে গেল, বিজিটা কি হয়ে গেল, বিজি হয়ে যাচ্ছে কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। একইভাবে তুমি প্রমাণ করতে পারো কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক কি হচ্ছে, সিজি হচ্ছে কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। এইভাবে এর ক্ষেত্রে বলতে পারি। তার মানে সমদ্বিখণ্ডকগুলোরও ছেদবিন্দু হচ্ছে জি। এইভাবে তিনেরটা আমরা প্রমাণ করতে পারি। আসি এবার চারেরটা। চারেরটা কি বলা হচ্ছে দেখো, চারেরটা কি বলছে দেখো, যে এবিসি ত্রিভুজের তিনটে মধ্যমা আছে, যে কোনো ধরনের ত্রিভুজ এডি বিই আর সিএফ। প্রমাণ করতে হবে এবিসি আর ডিইএফ মানে বড় ত্রিভুজটা আর ছোট ওই ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। তাহলে যে কোনো ধরনের আমরা একটা ত্রিভুজাকে এঁকে নিচ্ছি, আরবিটারি যে কোনো ধরনের একটা ত্রিভুজাকে এঁকে নেওয়া হলো। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। হাতের আন্দাজে মধ্যবিন্দুগুলো পয়েন্ট আউট করে নিচ্ছে। এবার তিনটে মধ্যমাকে এঁকে নিচ্ছে। এটা হলো একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আর এটা একটা মধ্যমা। তার মানে এরা পরস্পরকে কোথায় ছেদ করবে, পরস্পরকে জি বিন্দুতে ছেদ করবে। ছেদ মধ্যবিন্দুগুলোর নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, যেমন যেমন শর্তে বলা আছে। তাহলে ডিই এফ ত্রিভুজটা আমার দেখাতে হবে, তাকে যোগ করতে হবে, নাহলে ডিই এফ ত্রিভুজটা তো তৈরি হবে না। তাহলে এই তিনটে বিন্দুকে জুড়ে দিয়ে আমাকে যে প্রমাণে যে ত্রিভুজটার কথা বলেছে এটা নিয়ে চলে এলাম। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু যেটা হবে সেটাই কিনা ওই ছোট ত্রিভুজটারও তোমার মধ্যবিন্দু নয়, ভরকেন্দ্র যেটা হবে ছোট ত্রিভুজটারও নাকি ওটা ভরকেন্দ্র হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এর জন্য আমি কি করলাম, ওই তোমার এডি রেখাটা ছোট ত্রিভুজ ডিইএফ এর ইএফ বাহুকে কোথায় ছেদ করেছে, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে কে বিন্দু। একইভাবে বিই রেখাটা ছোট ত্রিভুজের ডিএফ বাহুকে কোথায় ছেদ করেছে, জি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। অন্যদিকে একইভাবে সিএফ ডিইকে কোথায় ছেদ করেছে, এটার নাম দেওয়া হলো কি এইচ। আমি দুটো জি দেবো না বলে দিয়েছি এরকম, নাহলে অন্য কোনো নামও দিতে পারো। আর জি কোনটা, বড় ত্রিভুজের ভারকেন্দ্রটা হলো জি। তাহলে এই হলো আঁকা। এবার খেয়াল করে দেখো এক এক করে বলছি। এর আগে একাধিক প্রমাণ করার সময় আমরা দেখে এসেছি বিডিইএফ এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক কি না, বিডিইএফ এটা সামান্তরিক। তো কী শর্ত দিয়ে প্রমাণ করেছে, এই দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ভূমির সমান্তরাল এবং অর্ধেক হবে, অন্যভাবেও উল্টো দিক থেকে বলা যায়। তাহলে পূর্বে যে আমরা শিখে এসেছি সে অনুযায়ী বলতে পারি এটা হচ্ছে একটা সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে ছেদবিন্দুটা মধ্যবিন্দু হবে এক কথায় বললে। এবার বিডিইএফ এর পরে আর কার ক্ষেত্রে এটা প্রযোজ্য, ডিসি ইএফ এটা আর একটা সামান্তরিক, এর ক্ষেত্রেও কর্ণগুলো পরস্পরকে সমান, মানে পূর্বে প্রমাণিত বলে উল্লেখ করতে পারো এটা একটা সামান্তরিক, আলাদা করে দেখাবার দরকার নেই। আর এটা হচ্ছে এ এফ ডিই এটাও একটা সামান্তরিক। তাহলে দেখো খেয়াল করে এক এক করে বিডিইএফ, সরি তো হাত লেগে আমার পুরো ছবিটা মুছে গেছিলো, আর একবার আঁকতে হলো। তো যত পর্যন্ত আমার বলা হয়ে গেছিলো দেখো, সেটা হচ্ছে তিনটে সামান্তরিকের নাম আমরা বলে দিয়েছি। এবার এক এক করে সামান্তরিকগুলোর আমি কর্ণগুলোর ছেদবিন্দু দেখব। প্রথম সামান্তরিক বিডি ইএফ, তাহলে দুটো কর্ণ কী কী, বিই আর ডিএফ, যারা পরস্পরকে জি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি বলতেই পারি জি ড্যাশটা কী হয়ে যাচ্ছে, জি ড্যাশটা হচ্ছে এফডির মধ্যবিন্দু, কারণ এফডি একটা কর্ণ, আর হচ্ছে একটা ডিএফ একটা কর্ণ, আর বিইটা একটা কর্ণ। তাহলে জি ড্যাশটা হলো কার মধ্যবিন্দু, জি ড্যাশটা হয়ে যাচ্ছে তোমার ডিএফ এর মধ্যবিন্দু, প্রথম গেল। আবার দেখো পাশের যে সামান্তরিকটা আছে অর্থাৎ এফ ডি সি ই, এর দুটো কর্ণ হচ্ছে কি কি, একটা হচ্ছে সিএফ আর একটা হচ্ছে ডিই।
তাহলে আমি বলতে পারি ত্রিভুজের ডি বাহুর মধ্যবিন্দু কোনটা হবে? এইচটা হবে ডিই বাহুর মধ্যবিন্দু। অসুবিধা থাকলে বলবে। একইভাবে আমরা যদি ওপরের সামান্তরিকের কথা বলি, অর্থাৎ এ এফ তার সঙ্গে হচ্ছে ডিই, এফ ডিই সামান্তরিকের কথা যদি বলা হয়, এর কি হচ্ছে, ইএফ হচ্ছে একটা কর্ণ, তার মানে কেটা হচ্ছে ইএফ কর্ণের মধ্যবিন্দু। কিন্তু এই তিনটে হচ্ছে ওই ছোটো ত্রিভুজটা তিনটে বাহু, তার মানে বুঝতে পারলাম এই কে বিন্দু, জি ড্যাশ বিন্দু এবং এইচ বিন্দু আসলে ওই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যবিন্দু, এবং যারা প্রত্যেকেই বিপরীত বাহুর সঙ্গে এদের সংযোগ রেখাগুলো অর্থাৎ কি কি ডিকে, এই এফএইচ এবং হচ্ছে ই জি ড্যাশ, এরা প্রত্যেকে কোথা দিয়ে গেছে, এরা হচ্ছে এডি সি এ বির অংশ, এরা প্রত্যেকেই জি দিয়ে গেছে, তার মানে এদেরও ভরকেন্দ্র, ছোট ত্রিভুজটারও ভরকেন্দ্র কোনটা হলো, জি। তার মানে এভাবে আমি প্রমাণ করতে পারি যে এদেরও ভরকেন্দ্র হচ্ছে জি। আচ্ছা, এরপরে আমি চলে আসছি ছয়েরটা, পাঁচেরটা তোমাদের জন্য রাখলাম, নিজেরা করবে, আশা করি পারবে, অসুবিধে হলে জানাবে। তো ছয়টা কি বলেছে দেখো, একটা বিখ্যাত প্রমাণ হিসেবে দেখা হয়, খুব নিয়মিত আসে। যে কোনো ধরনের একটা ত্রিভুজের তিনটে মধ্যমা দিয়ে দিয়েছে, প্রমাণ করতে হবে এই দুটো বিষয়ে প্রমাণ করতে হবে। তো সবার আগে এই জন্য আমরা যেটা করলাম, সবার আগে যে কোনো ধরনের একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, যার এ বি সি হচ্ছে তিনটে বাহু, যাদের মধ্যবিন্দু আমি পয়েন্ট আউট করে নিচ্ছি চোখের আন্দাজে। তাহলে এডি হচ্ছে একটা মধ্যমা, বি হচ্ছে আর একটা মধ্যমা, সিএফ হচ্ছে আর একটা মধ্যমা, তিনটে মধ্যমা পেয়ে গেছে। তো এইটা করার জন্য যেটা আমাদের লাগবে সেটা জেনে নিতে হবে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর বৃহত্তর হবে। ত্রিভুজ অঙ্কনের জন্য এই শর্তটা একান্তভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি লিখতে পারি দেখো, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। এক নাম্বার প্রমাণটা করার জন্য কি লিখতে পারি, যদি আমি ত্রিভুজ এ বি জি দেখি, তাহলে এর ক্ষেত্রে কি লিখতে পারি, এর ক্ষেত্রে হচ্ছে এজি বাহুর যোগফল প্লাস বিজি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তুমি কোনটাকে তৃতীয় বাহু দেখবে তোমার প্রমাণের দিকে তাকিয়ে করতে হবে। ডান দিকে এবি আছে বলে আমি এবিটাকে তৃতীয় বাহু হিসেবে দেখেছি। এবার বলছে একইভাবে ত্রিভুজ, পরের ত্রিভুজটার নাম হচ্ছে বিজিসি, মানে একইভাবে করতে হবে। তাহলে বিজিসির ক্ষেত্রে কি লিখতে পারবো, বিজি আর সিজি, তাহলে বিজি আর সিজি এই দুটো বাহুর যোগফল হয়ে যাবে তৃতীয় বাহু বিসির থেকে বড়। তাহলে নিজেরা বলো তো দেখি তৃতীয়টার নাম কি হবে, তৃতীয় ত্রিভুজটা কি লিখবো, হ্যাঁ এজিসি। তাহলে এই এজিসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এজি প্লাস সিজি এই দুটো বাহুর যোগফল হবে তৃতীয় বাহু এসি সমষ্টির এসির থেকে বড় হবে। তাই বাঁ দিকগুলোকে আমি যদি যোগ করে দিই কি পাবো, 2 ইন্টু এজি পাবো প্লাস বিজি পাবো প্লাস সিজি পাবো, আর এদিকে কি পড়ে রইল, এবি প্লাস বিসি প্লাস এসি, বাঁ দিকগুলো যোগ করলাম, ডান দিকগুলো যোগ করলাম। এবার বলছে এজি মানে কি, এজি মানে হচ্ছে গোটা মধ্যমা এডির 3 ভাগের 2 ভাগ। তার মানে আমি লিখতেই পারি এজিটা হচ্ছে এডির 3 ভাগের 2 ভাগ। তার মানে এখানে এডি বসিয়ে দিলাম, বাইরে 2/3 গুণ করেছি। একইভাবে বিজির পরিবর্তে বি লিখলাম, বাইরে 2/3 আছে, আর সিজির পরিবর্তে সিএফ লিখলাম, লিখতেই পারি, অসুবিধে কিছু নেই। ডান দিকে যা ছিল বড় ত্রিভুজটার তিনটে বাহুর সমষ্টি লেখা আছে, লিখে দেওয়া হলো। তাহলে এবার আমাদের প্রমাণে এসে গেল, তিনটাকে ওদিকে নিয়ে চলে যাব, এডি প্লাস বিই প্লাস সিএফ, এটা হচ্ছে কত হয়ে যাবে, তিনটে যদি ওদিকে নিয়ে চলে যাই, গ্রেটার দ্যান 3 অফ এবি প্লাস বিসি প্লাস সি এসি। এসি না বলে সিএ বলাটা ভালো, আমি এসি লিখে ফেলেছিলাম, এটা সিএ করে দেবে, সুবিধা হবে। তাহলে এটা প্রথম প্রমাণটা হয়ে গেল। আমরা এবার আসছি দ্বিতীয় প্রমাণে। তাহলে দ্বিতীয় প্রমাণ করার সময় দেখো কি করতে হবে, দ্বিতীয় প্রমাণটা কি বলেছে একটু দেখে নাও, আমি একটু জায়গাটা ফাঁকা করে নিই। দ্বিতীয় প্রমাণে বলেছে 3 ইন্টু, এখানে বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু বাঁ দিকে দেওয়া আছে, 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, মানে তিনটে বাহুর যোগফল দিয়েছে। তাহলে আমরা 2 নাম্বারে যাচ্ছি।
তাহলে 2 নম্বর প্রমাণে কি দিয়েছে দেখতে পাচ্ছ, এই প্রমাণটা আমাকে করতে হবে। এর জন্য একটুখানি চেঞ্জ করে নিলাম, এটা তোমাকে বুঝে করতে হবে। প্রথমে লিখব এই ত্রিভুজটা ধরে নিয়েছি এ বি ডি ত্রিভুজ। এখন এই রকম ত্রিভুজগুলো ধরে বলব। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, এর যে কোনো দুটো বাহুর যোগফল অর্থাৎ এবি প্লাস বিডি, এটা কি হবে, কার থেকে বড় হয়ে যাবে, এডির থেকে বড় হয়ে যাবে। এখানে মধ্যমাকে কেন ডান দিকে দিয়েছি আর বাহুগুলোকে কেন বাঁ দিকে দিয়েছি দেখো। অনুরূপভাবে আমি যদি ত্রিভুজ এডিসির ক্ষেত্রে দেখি তাহলে কি লিখতে পারবো, এডিসি নয় বি সিই, ত্রিভুজ বিসিইর ক্ষেত্রে দেখি যদি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি তাহলে কি লেখা সম্ভব, যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখা হয় বিসি প্লাস সিই, তাহলে বিসি প্লাস সিই, এটা হচ্ছে তৃতীয় বাহু কে রয়েছে বিসি প্লাস সি, তৃতীয় বাহু রয়েছে বিই, গ্রেটার দেন বিই থেকে বড় হয়ে যাবে। 3 নম্বর হলো সি এফ মধ্যমা দিয়ে করতে হবে। তাহলে কোন ত্রিভুজটা নেবো, এইটা ভালো, অর্থাৎ সি এ এফ। যদি এর ক্ষেত্রে দেখি তাহলে হলো সি এ বাহুর দৈর্ঘ্য প্লাস এ বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে গ্রেটার দেন কী হয়ে যাবে সি এফ। এবার আগের মতো বাঁ দিক ডান দিক যোগ করব, যোগ করলে কী পাওয়া যাবে দেখো, ওই বিডিটা কত, হাফ অফ বিসি, আবার এখানে বিসি আছে, তাহলে বিসির সঙ্গে বিসিকে অর্ধেক যোগ করলে কী পাবো 3/2 বিসি, অন্যদিকে কী আছে 3/2 অফ বিসি, আবার কী আছে এবি রয়েছে তার সঙ্গে এফ আছে, তার মানে এবি আর এফ যোগ করে কী পাবো, এবি আর এফ যোগ করে পেয়ে যাবো এবির 1.5 গুণ, মানে 3/2 ইন্টু এবি। তাহলে সেভাবে প্রত্যেকেরই ক্ষেত্রেই ঘটনাটা দেখতে পাবো 3/2 এবি, এফটাকে চেঞ্জ করা হয়েছে কারণ এফ মানে হচ্ছে হাফ অফ এবি, প্লাস হচ্ছে বিসি, প্লাস হচ্ছে সিএ, তিনটে বাহুর যোগফল সমান ডান দিকে পড়ে রইল কি এডি প্লাস বিই প্লাস সিএফ। তো এবার আমরা কি করলাম, দুদিকে 3 দিয়ে দুইটা এদিক থেকে নিয়ে চলে গেলাম, বা দুদিক থেকে 2 দিয়ে গুণ করে দেওয়া হলো। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন কী হয়ে গেল 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ হয়ে গেল। তো হয়ে গেল আমার প্রমাণ, এখান থেকে আর একটা প্রমাণ বেরিয়ে গেল। আমরা আসবো এরপরে 6 প্রমাণ আমাদের হয়ে গেছে। আসা যাক পরের অংশে। 5 আর 6 হলো এখানে, তাই তো। আচ্ছা, এখানে এরপরে যেটা দেয়া আছে, আমার এখানে স্লাইডটা নেই, 5 আর 6 করা আছে। 6-এর পরে আমি আরও কয়েকটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, একটু দেখে রাখো, একটু বইটা। 7-এর বলে অনুশীলনীতে কোনো প্রশ্ন নেই, বই খুললে দেখতে পাবে আমার কাছে যে বই ছিল সেই এডিশনে 7-এর দাগের কিছু নেই, 6-এর পরে 8 আছে। তো আমার এরপরে 8, 9, 10 এই 3টে প্রশ্ন এখানে তোলা নেই আলাদা করে স্লাইডে, আমি এখানে বলে দিচ্ছি, একটু একটু করে বলে দিচ্ছি দেখো। তো 8-এরটা কী বলেছে, 8-এটা আমি পড়ে দিচ্ছি আগে, দেখো 1 মিনিট। 8-এরটায় বইয়ের অনুশীলনীতে যা বলা আছে সেখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে বিষয়টা এরকম, যে এবিসি একটা ত্রিভুজ আছে যার 3টে মধ্যম আছে, আগে যেমনভাবে করে এসেছি সেরকমই। তাহলে 8-এরটা বলছি, হ্যাঁ 8-এরটা তো এবিসি ত্রিভুজের যে কোনো ধরনের একটা ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি আগে। এর অনুশীলনী কম্পারেটিভলি আগেরটা অনেক বড় অনুশীলনী ছিল, এর অনুশীলনী অনেক ছোট। এটা যে কোনো ধরনের একটা ত্রিভুজ আছে, আঁকাটা পুরো চোখের আন্দাজে করছি শুধুমাত্র বোঝানোর জন্য। DEF 3টে মধ্যমা আঁকা হয়ে গেল। 8-এটা আর কি বলেছে আমি বই সামনে রেখে বলছি, সুতরাং একটু তোমরা বইটা সামনে রাখবে, আমার এই দুটো স্লাইড লেখা নেই। বলে দিয়েছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি সমান হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে এক হচ্ছে ত্রিভুজ এজিবির ক্ষেত্রফল কত, ত্রিভুজ এজিবিটা কত হবে এটা বার করতে দিয়েছে, যদি বড় ত্রিভুজটা এটা হয়, পুরো হচ্ছে ওই এক্সট্রা উপপাদ্যগুলো সাহায্য করতে হবে। আর হচ্ছে ত্রিভুজ সিজিই কত, ত্রিভুজ সিজিইর ক্ষেত্রফল কত, আর একটা দিয়েছি যেটা, সেটা হচ্ছে তোমার চতুর্ভুজ বিডিজিএফ এর ক্ষেত্রফল কত। তো এই 3টে বিষয় আমাকে বার করতে হবে। তো কী করে করা যাবে দেখো, এক এক করে বলি।
প্রথমে হচ্ছে আমরা এক্সট্রা উপপাদ্য যখন করেছি তখন দেখেই এসেছি ত্রিভুজ এজিবির ক্ষেত্রফল কত হবে, বড় ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে তার 1/3 হবে, মানে এটা হচ্ছে এবিসি। এবিসির মান 36 এখানে বসিয়ে দাও, বেরিয়ে চলে আসবে 12 বর্গ সেন্টিমিটার, এমন কিছু সমস্যার ব্যাপার নয়। এরপরে কি বলেছে সিজিই, সিজিই, তো সিজিই মানে হচ্ছে এইটা তোমার এই অংশটা, তার মানে এই যে এ যে সি এ জি সিটা পাচ্ছি এটা বড় ত্রিভুজটার কি 1/3, তার আবার মধ্যমা ওই ত্রিভুজটার মধ্যমা হচ্ছে জি, এটা আমরা করেছি প্রয়োগের মধ্যে। তার মানে বলতেই পারি এই ত্রিভুজ সিজিইটা হচ্ছে ত্রিভুজ সিজিই সমান হচ্ছে মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজ এ জি সি। আবার ত্রিভুজ এ জি সি হচ্ছে ওপরের মতো 1/3 অফ ত্রিভুজ এবিসি, তাহলে মোটের ওপর হলো কি ত্রিভুজ এবিসির 1/6। এবার হচ্ছে তার মানে এই জায়গায় যদি 36 বসিয়ে দিই তাহলে বেরিয়ে চলে আসবে এটা কত 6 বর্গ সেন্টিমিটার। লাস্ট পরে রয়েছে একটা চতুর্ভুজ, কোন চতুর্ভুজ বি ডি জি এফ, তার মধ্যে এটা কত, এটা হচ্ছে তোমার বড় ত্রিভুজটার 1/6 হবে, এটাও 1/6 হবে, দুটো 1/6 যোগ করলে কি পেয়ে যাবো 1/3 অফ ত্রিভুজ এবিসি। তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটার 1/3 মানে 36/3 অর্থাৎ 12 বর্গ সেন্টিমিটার। এটা হলো 8এরটা। আমরা আসছি এবার 9এরটা। 9টা কি বলেছে দেখো, আমি প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি শুনে নাও। সেই ত্রিভুজের তোমার 3টে মধ্যমা বলা আছে, আগে ত্রিভুজটা এঁকে নেওয়া যাক তারপর বলছি বাকিটা। তাহলে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যার 3টে মধ্যমা দেওয়া আছে, মাপ অনুযায়ী পুরো আঁকতে পারবো না। 2/3 এডিটা হচ্ছে বিসির সঙ্গে সমান। প্রদত্ত শর্তে বলা আছে এডির 3/2 বিসির সঙ্গে সমান। এবার এডির 3/2 মানে কত, যদি জি বিন্দু এটা হয় আমরা জানি অলরেডি দেখে এসেছি এজি সমান বিসি হবে। ও এটা মানে হচ্ছে এজি সমান কি হয়ে গেল বিসির সঙ্গে সমান, এই শর্তটা আমার দেয়া আছে। ত্রিভুজটা কিন্তু যে কোনো ধরনের ত্রিভুজ বলেই বলা আছে। তাহলে দেখাতে বলেছে কি অপর দুটো মধ্যমার মধ্যবর্তী কোণ, মানে এখানে এডি মধ্যমা নিয়ে কথা বলা হচ্ছিল, অপর দুটো মধ্যমার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, এটা দেখাতে হবে। তো দেখা যাক এটা কি করে করা যেতে পারে। বলছে দেখো এখানে যেমন এডির 2/3 মানে 3/2 এটা হচ্ছে তোমার বিসির সঙ্গে সমান, যেটাকে আমরা এজি দিয়ে লিখেছি। তাহলে আমি বলতে পারি কি, আমি যদি এখানে 1/3 এডি করি এটা সমান কত লিখবো, ওই ওপরের সম্পর্ক থেকে 2টা এদিকে চলে এলে হয়ে গেল বিসির অর্ধেক। এবার বিসির অর্ধেক মানে কি লিখতে পারি, বিসির অর্ধেক মানে তুমি বিডি দিয়েও লিখতে পারো আবার ডিসি দিয়েও লিখতে পারো, দুটো দিয়ে লিখতে পারি। তাহলে কি প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল 1/3 এডি মানে কি, 1/3 এডি মানে হচ্ছে তোমার কত ডিজি, তাহলে ডিজির মানটা বিডির সঙ্গে সমান ডিসির সঙ্গে সমান। বিডির মানটা কার কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সরি ডিজির মানটা বিডির সঙ্গে সমান, মানে গোদা বাংলায় এই বাহুটার দৈর্ঘ্য এই বাহুটার দৈর্ঘ্য এই বাহুটার দৈর্ঘ্য সমান, ছবিতে যেমনই দেখতে হোক না কেন, আমি তো স্কেল অনুযায়ী করিনি পুরোপুরি, এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে তাই যদি হয় খেয়াল করে দেখো কি লিখতে পারি আমি, বলা যেতে পারে কি, প্রথমে হচ্ছে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে বিপরীত কোণগুলো সমান, তার মানে এই কোণটার মান যদি এক্স ধরি তাহলে এই যে এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই কোণটার মানও কত হয়ে যাবে এক্স। অনুরূপভাবে আমি যদি পাশের এই ত্রিভুজটার কথা বলি তার ক্ষেত্রে এই কোণটার মান মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান মানে বিপরীত কোণগুলো সমান, এটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটার মান হয়ে যাবে কত ওয়াই, আর এক্স প্লাস ওয়াইটা হলো মধ্যমা দুটোর মধ্যবর্তী কোণ মানে বিজিসি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে। তা খেয়াল করে দেখো আমি যদি হিসেব করি ব্যাপারটা কীভাবে দেখা যাবে দেখো, ত্রিভুজ বিজিসির ক্ষেত্রে যদি দেখি, ত্রিভুজ বিজিসির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি একটা কোণের মান কত এক্স, এই কোণটার মান এটা হলো এক্স, আর একটা কোণের মান কত যেটা সি বিন্দুতে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ওয়াই, আর মাথার কোণটা কত আছে, মাথার কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। কিন্তু আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি।
এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণের মান, কোণ নয় এগুলো সবই কোণের মান। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো আমার প্রমাণ হয়ে গেল, যে প্রমাণ আমরা চাইছি। আচ্ছা, তাহলে 9টাও হয়ে গেল। এবার বাকি রইল কি? 10এরটা। 5 আর 10 এই দুটো তোমাদের জন্য বাকি রাখলাম, নিজেরা করবে। আমি চলে আসছি কয়েকটা ছোট প্রশ্নের আলোচনা নিয়ে। যেমন হচ্ছে ছোট প্রশ্ন আমার স্লাইডে তোলা আছে, দেখো। তো 11 দাগের অঙ্কগুলো, তো উত্তরে আবার 11 দাগের অঙ্কগুলোকে 10-এর দাগ দিয়ে দিয়েছে, দাগ নাম্বার দিয়ে একটা গন্ডগোল আছে এখানে। উত্তরে দাগ নাম্বারগুলো কারেকশন করেছে। তো 11তে কী বলেছে দেখো, ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র দেওয়া আছে ও। প্রয়োগ যত বেশি করে করবে ছোট প্রশ্ন তত শর্টকাটে করতে পারবে। এ বি সি। তো পরিকেন্দ্র মানে তোমরা জানো, বাহুগুলোর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব। আমি চেষ্টা করলাম মোটামুটি আঁকার। অঙ্কিত লম্ব তিনটে একে অপরকে ছেদ করবে। তো এখানে আমি কি করলাম, ও এর সাথে এটা যোগ করে দিলাম, এইটাকে আমি এই ছেদবিন্দুর সঙ্গে যোগ করলাম, তিনটে শীর্ষবিন্দুকে যোগ করে দিয়ে এবার নাম দিয়ে দিলাম ও। তাহলে ও এ ও বি আর ও সি হলো কি তোমার, এখানে হলো ও এ ও বি ও সি হলো পরিব্যাসার্ধ, যাকে সেটা আমার জানতে যায় না। তো বিওসিটা 80 ডিগ্রি বলেছে, আমরা এটা প্রয়োগই করেছি। বিওসির মান যা হবে এর মান তার অর্ধেক হবে। ক্লাস 10-এ অন্যভাবে করবো, আমরা এখানে করেছি, তাহলে আর কিছু বলার নেই। তো তাহলে অ্যাঙ্গেল বিএসির মান কত হয়ে যাচ্ছে? একেরটা অ্যাঙ্গেল বিএসির মান হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল বিওসির অর্ধেক, কোণের মানের অর্ধেক, তার মানে এটা 40 ডিগ্রি। প্রথম অঙ্ক আমার হয়ে গেল। চলে এসো এবার 2-এর দাগে। 2-এর দাগের অঙ্কে কী বলেছে দেখো, 11 2-এরটা। 2-এর দাগেরটা বলা হচ্ছে, সরি 2-এর দাগেরটা কী বলা হচ্ছে দেখো, ত্রিভুজ এবিসির লম্ববিন্দু ও দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল বিএসিটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে লম্ববিন্দু এখানে একটা এঁকে নিতে হবে এক একটা। আমি ত্রিভুজ এঁকে নিচ্ছি এক একটা, যে কোনো ধরনের ত্রিভুজ আঁকতে গিয়ে হয়তো সমবাহু ত্রিভুজের মতো এসছে, এরকম কোনো ব্যাপার নেই। এর উপর লম্ব আঁকলাম, এর উপর লম্ব আঁকলাম, শীর্ষবিন্দু থেকে এর উপর লম্ব আঁকলাম, মধ্যবিন্দু কোনো ব্যাপার নেই। এই বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম ডি ই এফ, নাম দেওয়া হলো। বার করতে বলে যে দেওয়া আছে কি, আমার প্রশ্নে কি দেওয়া আছে, বিএসিটা 40 ডিগ্রি, মানে এই কোণটার মান 40 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজ দেখো, আর এই ছেদবিন্দুটার নাম দিয়েছে ও। চতুর্ভুজ দেখো এ এফ ও ই, এই চতুর্ভুজের দুটো কোণ 90 ডিগ্রি, লম্ববিন্দু মানে তো এটা 90 ডিগ্রি করেই হবে। তাহলে বাকি দুটো কোণের যোগফল কত? 180। তার মধ্যে এই কোণটার মান দিয়ে দিয়েছে 40, তাহলে এই কোণটার মান কত গো? কেন এই কোণটার মান 180 থেকে 40 বিয়োগ করলে যা হবে, তার আবার বিপ্রতীক কোণ বিওসি, তো বেরিয়ে গেল। তো বিপ্রতীক কোণ বিওসি কত হয়ে যাচ্ছে? বিওসির মান হয়ে যাচ্ছে 180 থেকে 40 বিয়োগ করে যা পাচ্ছি 140 ডিগ্রি। হাতি ঘোড়া কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা আসছি কতটা? 3-এরটা। 3-এরটা কী বলেছে দেখো, প্রশ্ন এখানে সামনেই আছে। ত্রিভুজের অন্তঃকেন্দ্র, তার মানে এখানে এটা যে কোনো ধরনের ত্রিভুজ আঁকলাম, তিনটে কোণের অন্তঃকেন্দ্র, অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয়কে ছেদ করা হলো, ছেদবিন্দুর নাম হচ্ছে ও দেয়া হয়েছে। এবার কি বলেছে যে এখানে বিএসির মান 40 ডিগ্রি, মানে এই কোণটার মান আবার 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পুনরায় বার করতে বলেছে। কী করে করব? এই কোণটা যদি এক্স হয়, অন্তঃসমদ্বিখণ্ডক মানে এটাও এক্স হবে। একইভাবে এটা যদি ওয়াই হয়, তাহলে এটাও ওয়াই হবে, হতে বাধ্য। তাহলে আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখলে, মানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে কি বলতে পারি, বি বিন্দুতে উৎপন্ন মোট কোণ 2x, মোট কোণের মান, সি বিন্দুতে উৎপন্ন মোট কোণের মান 2y, আর অ্যাঙ্গেল এ এর মান হচ্ছে কত? অ্যাঙ্গেল এ এর মান 40 ডিগ্রি বলে দিয়েছে। তিনটে কোণের যোগফল হবে কত? 180 ডিগ্রি। তাহলে আমি বলতেই পারি এখান থেকে যদি সমাধান করি, দেখো নিজেরা, এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে গেল? 70 ডিগ্রি। তো তাই যদি হয় এক্স প্লাস ওয়াইটা যদি 70 ডিগ্রি হয়, এই ছোটো ত্রিভুজে চলে এসো বিওসি। তাহলে বিওসি ত্রিভুজের তৃতীয় কোণ অ্যাঙ্গেল বিওসি সমান কত লিখব? কেন? 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান 70 ডিগ্রি, কাটাকুটি করে কত বেরিয়ে গেল? 110 ডিগ্রি। তো এটা আমার হয়ে গেল কোনটা? 11 দাগের কয়েকটা অঙ্ক। এবার 11 দাগের 4 আর 5 যদি এই দুটো অঙ্কর দিকে তাকাই, তাহলে দেখো 11 থেকে 4-এরটাই কী বলেছে। 11 থেকে 4-এরটায় বলা আছে একটি ত্রিভুজের ভরকেন্দ্র জি দেওয়া আছে, আর ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার, জিবিসির ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই আঁকারও দরকার নেই,
এটা হচ্ছে এর ক্ষেত্রফলটা হবে এবিসির 3/1 তার মানে এর ক্ষেত্রফল দেওয়া আছে মানে একে 3 দিয়ে গুণ করলে এবিসি পেয়ে যাবো, স্বাভাবিকভাবে 36 বর্গ সেন্টিমিটার উত্তর হবে। এরপরে কি বলেছে, এবিসি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। তো দেখো আমাদের তথ্যের মধ্যে আমরা পেয়েছি বিষয়ের মধ্যে যখন করা হয়েছে দেখবে ওখানে আছে বলা, ক্লাস 10-এতে আমাদের এর দিয়ে উপপাদ্য পাবো। তো বলছে যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তখন তার পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। তার মানে পরিব্যাসার্ধ কোনটা, পরিব্যাসার্ধ হচ্ছে ওএ অথবা ওসি অথবা ওবি, এরা সবাই সমান, কারণ এটা আমরা এক্সট্রা উপপাদ্য হিসেবে করে এসেছি যে ওবির সঙ্গে ওসি সমান ওএ সমান, তাহলে এটা 5 সেন্টিমিটার, তার মানে অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল কত, 5 × 5 = 10 সেন্টিমিটার, ছেড়ে দাও। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এখান থেকে আমরা বার করে ফেলছি। তো এইগুলো ছিল 11 দাগের। আমরা আসছি 12 দাগে। 12 দাগে দেখো প্রথমে যে শর্তটা বলা আছে ভালো করে খেয়াল করো, বাহুগুলোর মাপ কত দেওয়া আছে, 6, 8, 10। যখন আমরা অধ্যায় করেছি নিজে কড়ির মধ্যে ছিল এটা। দেখো লিখতে পারি কি, একেরটায় 6² + 8² সমান আছে 10²। তার মানে কি বলতে পারি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তার এই ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত হবে লিখতে বলেছে, কেন, এটা সমকোণী ত্রিভুজ, তার মানে অতিভুজের মধ্যবিন্দুতে হবে, হয়ে গেল 10 সেন্টিমিটার বাহুর মধ্যবিন্দুতে, দৈর্ঘ্যের বাহুর মধ্যবিন্দুতে। তো এরপরে দুয়েরটায় কি বলেছে দেখো, দুয়েরটা বলেই আমি রাখছি, বাকি আর 3টে থাকছে। আর ওইদিকে ওপরে হচ্ছে 5 আর 10-এর দাগের এই 3টে, এই 4-5টা বিষয় আমি বাদ দিয়েছি। ছোট প্রশ্ন 3টে আর প্রয়োগের 2টো, প্রয়োগের 9টার মধ্যে আমি 7টাই বলে দিয়েছি। তো দেখো বলে দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জিটা ভরকেন্দ্র, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে বার করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের আমরা দেখেছি এই যে সমবাহু ত্রিভুজটা আছে এর মধ্যমাটাই উচ্চতা হয়। তো আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ক্ষেত্রে করে এসেছি, যদি বাহুর দৈর্ঘ্য এস সেন্টিমিটার হয় তবে উচ্চতা কত দেখে এসেছি, √3/2, তার মানে এখানে মধ্যমার দৈর্ঘ্যটাও √3/2। তো এটা ছেদবিন্দু মধ্যমা 3টে, তাহলে এজিটা কত হবে জানতে চেয়েছে, এজির মান কত, কেন এজিটা হয়ে যাবে গোটা মধ্যমার 3/2। আবার এডিটা কি, এডিটা তো উচ্চতা, আসলে উচ্চতা কি দিয়ে বার করে, √3/2 × এ। তো এটা তো এর মান কত, এর মান তো 3√3 দিয়ে দিয়েছে, তাহলে কত হচ্ছে 2/3 × √3/2 × 3√3। তো হয়ে গেল, ক্যালকুলেশন করে বেরিয়ে চলে এলো আমার এজির মান কত। আজকে তাহলে এই পর্যন্ত রাখি, আগামী বুধবার আমি এখান থেকে কয়েকটা কাজ করতে দেবো সকাল 11টায়, এবং বৃত্তের ক্ষেত্রফল শুরু করব আগামী শনিবার, পরের শনিবার আবার বৃত্তের ক্ষেত্রফলে কাজ হবে। রাখলাম।